আজকের গল্প দহন। লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী। পর্ব ৮। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন। আহেলির অন্তর্দাহ। আহেলি এই মুহূর্তে নিজের ঘরের বিছানায় হাতে নীল ডায়েরিটা নিয়ে স্তব্ধ হয়ে বসে আছেন। সরমার হাতে ডায়েরিটার দেখে রাগে তার আপাদমস্তক জ্বলে গেছিল। এই মহিলাকে আহেলি মোটে সহ্য করতে পারেন না। সংসারের সব বিষয়ে তার খবরদারি। ভাবটা এমন যেন সেই এই সংসারের কর্ত্রী, অ্যানির সত্যিকারের মা। আর তার মেয়েটাও তো সাম্মা ছাড়া যেন কিছুই বুঝত না। আহেলি আজ বুঝতে পারছেন মা হয়েও অ্যানির সত্যিকারের মা তিনি হয়ে উঠতে পারেননি। অ্যানি যে তাকেই তার পার্সোনাল ডায়েরিটা রাখতে দিয়েছিল, ঠান্ডা গলায় কেটে কেটে বলা সরমার কথাগুলো শুনে তিনি অবাক হয়ে সরমার দিকে তাকিয়েছিলেন। সরমা আর বিশেষ কিছু বলেনি বটে তাকে, কিন্তু তার চোখের মধ্যে যেন অনেক না বলা কথা লুকিয়েছিল। আহেলি ভাবেন তার মেয়েটা তার থেকেও বেশি সরমাকে বিশ্বাস করত। অবশ্য ভুলটা তো তারই। তিনি নিজেই মেয়েকে কাছে টানেননি কোনো দিন, তার সুবিধা অসুবিধার কথা জানতে চাননি কোনো দিন। মেয়ের সঙ্গে তার মানসিক নৈকট্য গড়েই ওঠেনি আসলে। তাই তার সব আবদার, সব কথা ছিল তার সাম্মার সঙ্গে। কিন্তু আজ অ্যানির ডায়েরি পড়ে তিনি যেন বুঝতে পারছেন মাকে খুব মিস করত ছোট্ট মেয়েটা। একই সঙ্গে মায়ের ওপর ছিল তার তীব্র অভিমান। ডায়েরির ছত্রে ছত্রে তার নিদর্শন আঁকা আছে। আহেলির বুকটা আজ ফেটে যাচ্ছে তীব্র কষ্টে। তার ইচ্ছে করছে মেয়েটাকে একবার বুকে জড়িয়ে ধরতে, কিন্তু সেই উপায় তার আর নেই। মেয়েটা তো সারা জীবনের জন্য তাকে ছেড়ে চলে গেছে। আজ অ্যানি নেই, তাই তিনি বুঝতে পারছেন আসলে অ্যানি তার বুকের ভেতরটা কতখানি জুড়ে ছিল। যদিও সামান্য দুর্বলতাকে প্রশ্রয় দেননি তিনি কোনো দিনই। সংসার, সন্তান এসব সামলানোর চেয়ে বাইরের জগৎকেই প্রায়োরিটি দিয়েছেন তিনি বরাবর। কিন্তু আজ তার মনে হচ্ছে যদি আর একটুখানি সংবেদনশীল হতেন তিনি, মেয়েটাকে একটু কাছে টেনে নিতেন, তাহলে হয়তো তার সামনে মেয়েটা হেসে খেলে বেড়াতো আজ। অ্যানি চলে যাবার পর থেকে নীল তো যেন একেবারে নির্বাক হয়ে গেছে। আহেলি জানেন নীলের মনের ভেতর কী ঝড় বয়ে চলেছে। তার প্রিন্সেস যে ছিল তার বুকের পাঁজর, আর 4 দিন ধরে নীল নিজেকে তার লাইব্রেরি রুমে বন্ধ করে রেখেছে। আহেলি যেন পাড় ভাঙার শব্দ পাচ্ছেন। আস্তে আস্তে তার সংসারটা ভাঙছে, বুঝতে পারেন তিনি। নীলের নির্বাক কঠিন দৃষ্টি বুঝিয়ে দিচ্ছে যে নীল তাকে ক্ষমা করবে না কোনো দিনই। হাতের নীল ডায়েরিটার দিকে তাকিয়ে থাকেন তিনি। মাত্র 8-10 পৃষ্ঠা পড়েছেন তিনি। প্রতি পাতায় মায়ের কাছাকাছি আসতে না পারার, মায়ের ভালোবাসা না পাওয়ার বেদনা উপলব্ধি করছেন তিনি। মেয়ের আকুতি, মানসিক কষ্ট, দ্বন্দ্ব আজ যেন সব তিনি অনুভব করতে পারছেন। কিন্তু এতদিন তো সত্যিই সেভাবে মেয়ের দিকে তাকিয়ে দেখেননি তিনি। ভেবেছেন ছেলে মেয়ের তো কোনো অভাব রাখেননি তারা। সব থেকে সেরা স্কুল, ব্র্যান্ডেড জামা কাপড়, ল্যাপটপ, মোবাইল সব কিছুই তো ছিল তাদের নাগালের মধ্যে। কিন্তু তার বাইরেও যে তাদের মনের একটা চাহিদা আছে, তাদের জীবনে বাবা মায়ের দরকার আছে, তা তো ভেবেই দেখেননি তিনি কোনো দিন। অভিকে তো তাও বেশ কিছু বছর সময় দিয়েছেন আহেলি। এখন অভিরও বাইরের একটা জগৎ আছে, বন্ধুবান্ধব আছে। মায়ের অভাব সে অনুভব করে কি না তা আহেলি সেভাবে কোনো দিন বোঝেননি। কিন্তু অ্যানি তো তার অনেকটা বেশি বয়সের সন্তান। তিনি এ সন্তান কোনো দিনই চাননি। কিন্তু অ্যানি কোলে আসার পর তার যে বুক জুড়ানো অনুভূতি, ছোট্ট পুতুলের মতো অ্যানিকে বুকে জড়িয়ে ধরার যে সুখ, তা তো তিনি অস্বীকার করতে পারেননি। তবু তিনি যেন ঠিক অ্যানির মা হয়ে উঠতে পারেননি। মাত্র 2 মাস বয়সে তাকে বুকের দুধ ছাড়িয়ে দিয়েছেন তিনি। অ্যানি কাঁদত, খুব কাঁদত। এক সময় কান্না থামানো যেত না। সরমা তখন তাকে কোলে নিয়ে ঘুরে ঘুরে ঘুম পাড়ানোর চেষ্টা করত। আহেলির খারাপও লাগতো, কিন্তু সেই খারাপ লাগাকে
প্রশ্রয় দেননি তিনি কোনো দিন। নিজের ফিগার, নিজের রূপচর্চাকেই তিনি গুরুত্ব দিয়েছেন বরাবর। বন্ধু মহলে তার রূপের খ্যাতি ছিলই, তাই নিজের ফিগার নষ্ট হয়ে যেতে দিতে পারেননি তিনি। সরমা তো অ্যানিকে খুবই যত্ন করত, তাই তিনিও নিশ্চিন্ত ছিলেন অনেকটা। সবসময় ভেবেছেন যে অ্যানি তো তার সাম্মার কাছে ভালোই আছে, তাই আলাদা করে আর তার প্রতি মনোযোগ দেবার দরকার আছে বলে মনে হয়নি তার। আজ তিনি বুঝতে পারছেন তার প্রতি অ্যানির কত অভিযোগ, কত অভিমান জমা হয়েছিল। বুঝতে পারছেন যে কত বড় ভুল করেছেন তিনি, কিন্তু এই ভুল শোধরানোর আর কোনো উপায় নেই তার হাতে। অ্যানি তাকে সারা জীবনের মতো ভুলের চরম শাস্তি দিয়ে গেছে। আস্তে আস্তে ডায়েরিটা আবার খোলেন তিনি। অন্যমনস্ক হয়ে পাতা উল্টাতে উল্টাতে এক জায়গায় এসে থেমে যান তিনি। অ্যানি লিখেছে, আজও দাদাভাই রোজকার মতো জোর করে এসেই দুপুরে আমার পাশে শুয়েছিল। আমার যে খুব অসুবিধা হয় এইটুকু বেডে দুজনে শুতে, তা আমি দাদাভাইকে কি করে বলি। ঘুমের মাঝে দাদাভাই আমাকে যেভাবে জড়িয়ে ধরে আমার ভালো লাগে না, অস্বস্তি হয়, কিন্তু সে কথা আমি দাদাভাইকে বলি কি করে? ও হয়তো কষ্ট পাবে। উফ, আমার স্কুলটা যে কবে খুলবে। আহেলি চমকে ওঠেন। অভিকে নিয়ে সব কী লিখেছে অ্যানি? তার হঠাৎ মনে পড়ে কাশ্মীর বেড়াতে গিয়ে সেই একটা দিনের কথা। হোটেলের 2টো রুম নিয়েছিলেন তারা। তার একটাতে ওরা ভাই বোন থাকতো, আর একটাতে ওনারা স্বামী স্ত্রী। সেদিন কী একটা কারণে রাতে ডিনারের আগে ওদের ঘরে গিয়েছিলেন তিনি। অ্যানির শরীরটা খারাপ থাকায় সে ঘুমিয়ে পড়েছিল। অভিও বাইরে থেকে বেরিয়ে এসে একটু রেস্ট নিই বলে ঘরে ঢুকে গেছিল। সেদিন ওদের ঘরে ঢুকে অভিকে ওভাবে তার বনুকে জড়িয়ে ধরে ঘুমোতে দেখে তার চোখেও কেমন বিসদৃশ লেগেছিল দৃশ্যটা। অভিকে ধমক দিয়েছিলেন তিনি সেদিন। অ্যানির কাছ থেকে সরে ঠিকভাবে শুতে বলেছিলেন ওকে তিনি। তবে সেদিন সেই ব্যাপারটা মাও তার চোখে বিসদৃশ লাগলেও অভির ছেলে মানুষই বলে তখন উড়িয়ে দিয়েছিলেন ব্যাপারটা। আলাদা করে কোনো গুরুত্ব দেননি তখন তিনি। আহেলি অস্থিরভাবে পাতা উল্টাতে থাকেন। পড়তে পড়তে তার মুখ গম্ভীর হয়ে যায়। এসব কবে ঘটেছে? তার চোখের আড়ালে যে এত সব কাণ্ড ঘটে গেছে তা ঘুণাক্ষরেও টের পাননি তিনি। 2 মাস আগের একটা তারিখে এসে আহেলি যেন আবার থমকে যান। অ্যানি লিখেছে, দাদাভাই আজ তো হঠাৎ করে বিকেলে হস্টেল থেকে বাড়ি ফিরে এসেছে। আজ তোর ফেরার কথা ছিল না? বাড়িতে এখন কেউ নেই। আজ তো সাম্মাও তার দাদার বাড়িতে গেছে। এবার কি হবে? আমার খুব ভয় করছে। মাম্মাকে কি একবার ফোন করব? না থাক, মাম্মা তো আমার কথা শুনতেই চাইবে না। শুনলেও তো সেটা বিশ্বাসই করবে না। কিন্তু আমি কি করব এখন? আহেলির মনে হয় তার গলাটা যেন কেউ চেপে ধরেছে। তার দম বন্ধ হয়ে আসছে। আহেলি পাতা উল্টাতে থাকেন। বেশ অনেকগুলো সাদা পাতা। তারপর আহেলির মনে পড়ে 2 মাস আগে এক রাতে অ্যানির খুব জ্বর এসেছিল, একেবারে ধুম জ্বর। সরমা তখন থেকে অ্যানির ঘরে থাকতো। সে নিয়ে অবশ্য তিনি বেশ অসন্তোষ প্রকাশও করেছিলেন। যাই হোক, রাতে ফিরে তিনিও গিয়ে মেয়েকে দেখে আসতেন। কোনো দিন ঘুমন্ত মেয়ের মাথায় হাত বুলিয়ে চলে আসতেন তিনি। ওর পাপাই তো ওষুধপত্র দিচ্ছিল। সরমা খুব যত্ন নিত মেয়েটার। তিনি নিশ্চিন্ত ছিলেন। 5 দিন ধরে চলেছিল ওর জ্বরটা। পুরো সুস্থ হতে আরও দিন 5 লেগেছিল। তবে নীলের কাছে খবর নিয়েছিলেন তিনি। ব্লাডের রিপোর্টগুলো সব নর্মাল থাকায় আর এ নিয়ে খুব একটা মাথা ঘামাননি তিনি। এর কিছুদিন পর থেকেই আবার অ্যানির মিড টার্ম শুরু হয়ে গেছিল। তবে আহেলি লক্ষ্য করেছিলেন অ্যানি যেন একটু বেশি রকমের চুপচাপ। সবে অসুখ থেকে উঠেছে সে, তার উপর পরীক্ষার চাপ, তাই তিনি এটাকে আর বেশি গুরুত্ব দেননি। তবে অ্যানির রেজাল্ট বেরোবার পর জীবনে এই প্রথম
অ্যানিকে ফার্স্টের জায়গা থেকে নড়ে যেতে দেখে একটু যেন বেশি রিয়্যাক্ট করে ফেলেছিলেন তিনি। সেদিন রাতে তিনি অন্যান্য দিনের চেয়ে একটু তাড়াতাড়ি বাড়ি ফেলেছিলেন। ডিনার টেবিলে বসে অ্যানি রেজাল্টের কথা শুনেই আচমকা যেন তার মাথাটা অতিরিক্ত গরম হয়ে গেছিল। অনেক বকেছিলেন সেদিন তিনি মেয়েটাকে। অ্যানির মুখটা সেদিন শুকিয়ে এতটুকু হয়ে গেছিল, প্রায় কিছুই না খেয়ে টেবিল থেকে উঠে গেছিল সে। আহেলে ভাবতে থাকেন, তার সেদিনের বকাবকির ফলেই কি মেয়েটা এত বড় একটা সিদ্ধান্ত নিল? তিনি অস্থিরভাবে ডায়েরির পাতা উল্টাতে থাকেন। হ্যাঁ, এই তো সেদিন রাতের কথা অ্যানি লিখেছে। মাম্মা আমার রেজাল্ট দেখে খুব আপসেট আজ। আমি জানি আমার রেজাল্ট ভালো হয়নি, কিন্তু মাম্মাকে আমি কিভাবে বলবো যে আমি তো ভালো করে পড়াশুনোই করতে পারিনি। সেদিনের ঘটনার পর থেকে আমি তো কোনো কিছুতে মন বসাতেই পারি না। দাদাভাই এলেই আমার আজকাল ভয় লাগে। দাদাভাই যেভাবে আমার দিকে আজকাল তাকিয়ে থাকে, এতদিন ও আমাকে যেভাবে জড়িয়ে ধরতো, আমার একেবারে ভালো লাগতো না। দাদাভাই বলে ও নাকি আমাকে ভালোবাসে, তাই এরকম করে। কিন্তু এ কেমন ভালোবাসা? এটা তো ভাই বোনের ভালোবাসা নয়। আমার তাহলে এত খারাপ লাগে কেন? আমি ঘুমিয়ে পড়লে দাদাভাই যে আমার সারা শরীরে হাত বোলাতো, সেটাও তো আমার একদম ভালো লাগতো না। শাম্মাকে তো আমি সব কথা খুলে বলেছিলাম, কিন্তু শাম্মা তো আমাকে বলল নিজেই নিজেকে সামলাতে শিখতে হবে। তাই দাদাভাইকে অন্য ঘরে গিয়ে শোবার কথা আমাকে নিজেকেই বলতে হয়েছিল। তবে তখন থেকেই শাম্মা তো আমাকে চোখে চোখে রাখতো, আগলে রাখতো। তাই দাদাভাই এতদিন আমার কাছে ঘেঁষবার বিশেষ সুযোগ পায়নি। আমি তো মাম্মার কাছেও একদিন বলতে গেছিলাম, মাম্মা তো আমার কথা শুনলই না, টায়ার্ড আছে বলে আমাকে পাঠিয়ে দিল। অবশ্য আমি জানি সব কথা শুনলেও মাম্মা আমার কথা বিশ্বাসই করতো না। মাম্মা তো দাদাভাইকে খুব ভালোবাসে, আমাকে তো মাম্মা ভালোবাসে না। আমি মাম্মা পাপার ঝগড়া থেকে শুনেছি আমি নাকি অ্যাক্সিডেন্টালি জন্মে গেছি। তাই কি মাম্মা আমাকে একদম ভালোবাসে না? তবে শাম্মা তো আমাকে সত্যিই ভালোবাসে, তাই আমাকে সব সময় আগলে আগলে রাখে। সেজন্যই কি সেদিন দাদাভাই এসে যখন দেখলো যে শাম্মা বাড়িতে নেই, তাই কি এভাবে আমার উপর ঝাঁপিয়ে পড়ল সে? আমি তো কত চিৎকার করলাম, কত কাঁদলাম, দাদাভাইকে বললাম আমাকে ছেড়ে দাও, আমার ব্যথা লাগছে। দাদাভাই তো শুনলই না। আহেলের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। মুখে হাত চাপা দিয়ে যেন নিজের ভেতরের আর্তনাদকে চাপা দিতে চাইছেন তিনি। এত কষ্ট পেয়েছে তার ছোট্ট মেয়েটা। শেষ পর্যন্ত অভি এত বড় হয়ে গেছে, তাও সে কিভাবে নিজের বোনের সাথে এরকমটা করতে পারে? সে কি এটাও বোঝেনি যে নিজের বোনের সাথে এরকম ভালোবাসার সম্পর্ক হতে পারে না? তাহলে তারা কি অভিকে মানুষ করতে পারেননি? কতখানি ক্ষতি করেছিল অভি সেদিন তার বোনের। কী করেছিল সে তার বোনের সাথে? আবার ডায়েরির পাতায় চোখ রাখেন আহেলি। অ্যানি লিখেছে, দাদাভাই কি সেদিন পাগল হয়ে গেছিল? কি হয়েছিল ওর সেদিন? কেন আমাকে এত কষ্ট দিচ্ছিল দাদাভাই? আঁচড়ে কামড়ে আমাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছিল কেন? ভাগ্যিস শাম্মা তখনই সেই মুহূর্তে ফিরে এসেছিল সেদিন। শাম্মা যদি ওই সময় ফিরে না আসতো সেদিন, তাহলে দাদাভাই আর কি করতো আমার সাথে? দাদাভাই খারাপ, খুব খারাপ। শাম্মা সেদিন ফিরে এলো বলে আমাকে দাদাভাইয়ের হাত থেকে বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু এই লজ্জার কথা আমি কাকে বলবো? কেউ তো আমার কথা বিশ্বাসই করবে না, বিশেষ করে মাম্মা। আমার কোনো কথাই তো মাম্মা শুনতেই চায় না। আমি কি করব এখন? আমি তো লেখাপড়াও ঠিক করে করতে পারছি না। পড়তে বসলেই ওই একটা দিনের কথাই ঘুরে ফিরে আমার মনে পড়ে যায়। সেদিনের পর থেকে শাম্মা আমার ঘরের ফ্লোরেই বিছানা করে শোয়। সেটা নিয়েও তো মাম্মা কত রাগারাগি করেছে। শাম্মা যে দাদাভাইয়ের হাত থেকে আমাকে বাঁচাবার জন্যই এটা করছে, সেটা তো আর মাম্মা
বুঝতে পারছে না। মাম্মার চোখে এটা একটা ন্যাস্টি হ্যাবিট, কিন্তু দাদাভাইয়ের ন্যাস্টি কাজের জন্যই যে শাম্মা এই ডিসিশন নিয়েছে সেটা মাম্মাকে কে বোঝাবে? মাম্মার কাছে নিজের মেয়ের জীবনের চেয়ে সোশ্যাল স্ট্যাটাস যে অনেক বড়। ডায়েরির পাতা থেকে চোখ তুলে সামনের দেওয়ালে অ্যানির ছবির দিকে তাকিয়ে থাকে নাহেলি। ফিসফিস করে বলেন, তোর মাম্মাও যে তোকে অনেক ভালোবাসে সোনা, সেটা তোকে বোঝাতে পারেনি সে। ক্ষমা করে দিস তোর মাম্মাকে। তোর এত বড় ক্রাইসিসের সময় আমি তো তোর পাশে দাঁড়াতে পারিনি। জীবনে এই প্রথম সরমার প্রতি কৃতজ্ঞতায় আহেলির মাথা নত হয়ে আসে। ডায়েরিতে অ্যানি লিখেছে, আমি জানি মাম্মা, আমি তোমার খুব খারাপ মেয়ে। তোমার এক্সপেকটেশন আমি পূর্ণ করতে পারিনি। রেজাল্ট খারাপ হয়েছে আমার, কিন্তু সেটা যে কিসের জন্য তা তো আমি তোমাদের কাউকে বোঝাতে পারছি না। হ্যাঁ, আমি তো খারাপই, তার জন্যই হয়তো দাদাভাইও আমার সাথে খারাপ আচরণ করে, আমাকে খারাপ চোখে দেখে। মাম্মা, আমি তোমার মেয়ে বলে তুমি লজ্জিত, এ কথাটাও আজ আমি প্রথম জানলাম। আচ্ছা ধরো, অ্যানি নামে তোমার এই মেয়েটা যদি আর না থাকে, তাহলে তো তোমার আর লজ্জা করবে না মাম্মা। আমি না থাকলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। দাদাভাইও আবার আগের মতো হয়ে যাবে হয়তো। দাদাভাই তো তোমার বেস্ট ছেলে, আমি তো তোমার খারাপ মেয়ে মাম্মা। কিন্তু তোমার এই খারাপ মেয়েটা তোমাকে খুব ভালোবাসে মাম্মা। তুমি পারলে ভুলে যেও আমাকে, আর ক্ষমা করে দিও দাদাভাইকে। হয়তো আজই আমার শেষ ডায়েরি লেখা, তাই আর কষ্ট পেও না মাম্মা। তোমার অ্যানি তোমাকে সমস্ত লজ্জার হাত থেকে মুক্তি দিয়ে যাচ্ছে। তারপর আর কিছু নেই। ডায়েরির সব পাতা সাদা। এরপর শেষ পাতায় এসে থমকে জানা হেলি। তাদের ফ্যামিলির একটা গ্রুপ ফটো আটকানো সেখানে। ছোট্ট কয়েক মাসের অ্যানিকে কোলে নিয়ে তিনি, পাশে অভি আর নীল। তলায় লেখা, আই লাভ মাই ফ্যামিলি, গুড বাই। ডায়েরিটাকে বুকে জড়িয়ে হু হু করে কেঁদে ফেলেন আহেলি। কিছুক্ষণ পর ধীরে ধীরে অভির ঘরের দরজায় এসে দাঁড়ান আহেলি। অভি বিছানায় চিত হয়ে শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। তার চোখ দিয়ে জল গড়িয়ে গালের ওপর দিয়ে পড়ে তার টি শার্ট ভিজিয়ে দিচ্ছে। আহেলি ঘরের মাঝখানে এসে গম্ভীর গলায় ডাক দেন, অভি। অভি চোখ নামিয়ে আহেলিকে দেখে ধরপড় করে বিছানায় উঠে বসে। অবাক গলায় বলে, মাম্মা, কিছু কি বলবে? আহেলি তীব্র চোখে কিছুক্ষণ অভির দিকে তাকিয়ে থেকে সজোরে ছেলের গালে একটা চড় কষান তিনি। আচমকা চড় খেয়ে হতভম্ব হয়ে যায় অভি। ছোট থেকে তার গায়ে কখনো হাত তোলেনি তার মাম্মা, সে তাই আহত গলে বলে ওঠে, মাম্মা। অভির দিকে এগিয়ে এসে তার টি শার্টের কলার ধরে পাগলের মতো ঝাঁকাতে থাকে নাহেলি। কেন করলি অভি, কেন করলি ওরকম? অ্যানি যে তোর ছোট বোন ছিল, কেন করলি তুই ওর সাথে এরকম? চিৎকার চেঁচামেচি শুনে 4 দিনে এই প্রথম ঘরের বাইরে এসে দাঁড়ান স্বপ্ননীল। সরমাও তার ঘর থেকে বেরিয়ে অভির ঘরের দরজায় এসে দাঁড়ায়। ঘরের ভেতর তখন হিংস্র আক্রোশে ছেলের গালে একের পর এক চর কষিয়ে যাচ্ছে এক ব্যর্থ মা। দরজার বাইরে নির্বাক দুজন মানুষ শুধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। এই গল্পের আগের সব পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ।